আসসালামু আলাইকুম। ইংরেজিতে একটা কথা আছে দর্শক, এভরি অ্যাকশন হ্যাভ এ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন, এভরি অ্যাকশন হ্যাভ এ সেম অ্যান্ড অপোজিট রিয়াকশন। এটাকে বাংলাতে বললে প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। নিউটনের থার্ড ল, নিউটনের তৃতীয় সূত্র। এই তৃতীয় সূত্রটা এটা আল্লাহ সৃষ্টি করে দিয়েছে দুনিয়াকে এমনভাবে। আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছে, আমরা দুনিয়াকে যা দিব দুনিয়া আমাদেরকে প্রতিফলে তাই ফিরিয়ে দিবে। আমি একটু ভেঙে বলি, দুনিয়াকে যদি আমরা ভালো কিছু দিই, আমি যদি দুনিয়াকে ভালো কিছু দিই, দুনিয়া অবশ্যই আমাকে ভালো কিছু দিবে। আল্লাহ দুনিয়াটাকে এইভাবে সৃষ্টি করে দিয়েছে। আমি যদি দুনিয়াকে খারাপ কিছু দিই, আমি মরার আগে দুনিয়া আমাকে খারাপ কিছু দিয়ে যাবেই। আর মরার পরে তো আমার জান্নাত নাই যদি খারাপ কিছু করে, আর ভালো কিছু করলে অবশ্যই আমার জান্নাত আছে। আমরা এখানে বাক্সায় আওয়ামী লীগের 1971 সালের স্বাধীনের পরে আওয়ামী লীগের শাসন দেখেছি। চরম স্বৈরাচারী শাসন ছিল। এই শাসন বহুদলীয় গণতন্ত্রের এক পর্যায়ে গিয়ে 2 বছরের মাথায় বাকশালে চলে আসছে। অর্থাৎ 4টি সংবাদপত্র রেখে বাকি সব সংবাদপত্রগুলো ক্যান্সেল করে দিয়েছে শেখ মুজিবুর রহমান। এই সংবাদপত্রগুলো শেখ মুজিবের তলবি বাহক ছিল, এগুলো রেখেছে, আর বাকি সবগুলো ক্যান্সেল করে দিয়েছে। সব রাজনৈতিক দল ব্যান করে দিয়েছে। ব্যান করে দিয়ে একটা রাজনৈতিক দলের নাম দিয়েছে বাকশাল, বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। বাংলাদেশ স্বাধীন হয়েছে বাকশাল করার জন্য না, সোভিয়েত শাসনের মতো, কমিউনিস্ট শাসনের মতো একদলীয় শাসন কায়েম করার জন্য না। তো শেখ মুজিব খুব দ্রুতই একজন ডিক্টেটরে পরিণত হয়েছে, বাংলাদেশের প্রথম ডিক্টেটর, এবং প্রথম ক্রস ফায়ার সংস্কৃতি চালু করেছে শেখ মুজিবুর রহমান সিরাজ শিকদারকে মেরে অহংকার করতেছে। কোথায় আর সিরাজ শিকদার পার্লামেন্টে বিকারে ভাষণ দিচ্ছে। 10টা-11টার দিকে সিরাজ শিকদারকে মারা হয়েছে গুলি করে, এনকাউন্টার করে, ক্রস ফায়ার করে, আর বিকেলে পার্লামেন্টে হেসে ভাষণ দিচ্ছে, গর্ব করে অহংকার করে। কোথায় আর সিরাজ শিকদার? আল্লাহ অহংকারীকে আল্লাহ ভালোবাসে না, এটা আল্লাহর নিয়ম। 1 মাসও যায়নি এই শেখ মুজিব পুরো গোষ্ঠীসহ মারা পড়েছে, এবং মারার সাথে সাথে পুরো ঢাকাতে মিষ্টির দোকান শর্ট হয়ে গেছে, মিষ্টির দোকান। এটা আমার কথা না, এটা ইতিহাস বলে, আপনার খোঁজ নিয়ে দেখেন। শেখ মুজিব বাকশাল শাসন কেউ অ্যাকসেপ্ট করেনি। শেখ মুজিব মারা যাওয়ার পরে 13 জন সর্বসাকুল্যে 13 জন মানুষ জানাজাতে অংশগ্রহণ করেছে। এত অজনপ্রিয় ছিল এই শেখ মুজিব, নিজেকে জাতির পিতা ডিক্লেয়ার করেছিল। কোথায় মহাত্মা গান্ধী জাতির পিতা, আর কোথায় কায়েদ আজম মোহাম্মদ আলী জিন্নাহ জাতির পিতা, আর কোথায় আমাদের শেখ মুজিব? ক্ষমতায় এসছে, প্রধানমন্ত্রী হয়েছে, পরে আবার ক্ষমতা আরো নিরঙ্কুশ করার জন্য প্রেসিডেন্ট হয়েছে। প্রেসিডেন্সিয়াল সিস্টেম, পার্লামেন্টারি সিস্টেম বাদ দিয়ে প্রেসিডেন্সিয়াল সিস্টেমে চালু করেছিল। ক্ষমতার জন্য এত পাগল এই শেখ মুজিব এবং তার পরিবার, ক্ষমতার জন্য এত পাগল, টাকা পয়সার জন্য এত পাগল, চুরি করার জন্য এত পাগল, দেশ বিক্রি করার জন্য এত পাগল, ভারতের দালালি করার জন্য এত পাগল, রয়ের এজেন্ট হওয়ার জন্য এত পাগল। আমি বিগত 100 বছরের ইতিহাস দেখেছি। আমি বিগত 100 বছরে দেখি নাই কোনো স্বৈরশাসক গদি থেকে একবার পড়ে যাওয়ার পরে আবার গদিতে এসছে। যেটা এখন যারা আওয়ামী লীগ যারা করে তারা সবাই খারাপ না। সামান্য কিছু মুষ্টিমেয় আওয়ামী লীগের জন্য আওয়ামী লীগটা আজকে ধ্বংস হওয়ার পথে, ধ্বংস হয়ে গেছে। যেটার এই ধ্বংসের মূল নায়িকা হচ্ছে এই শেখ হাসিনা, স্বৈরাচার শাসক শেখ হাসিনা, শেখ মুজিবের মেয়ে। আওয়ামী লীগটা সৃষ্টি হয়েছে হোসেন শহীদ সোহরাওয়ার্দী এবং মৌলানা আব্দুল হামিদ খান ভাসানীর হাত ধরে। তখন এটার নাম ছিল আওয়ামী মুসলিম লীগ। পরবর্তীতে মুসলিম শব্দটা বাদ দিয়ে এই নাম ধারণ করেছে আওয়ামী লীগ। এরপরে আমরা আওয়ামী লীগ মুজিব মরার পরে আমরা বিএনপি শাসন দেখেছি। এরপরে বিএনপি এক পর্যায়ে জিয়াউর রহমানকে মেরে ফেলা হয়েছে ভারতের কথা না শোনার কারণে। দেশাত্মবোধ ছিল জিয়াউর রহমানের, যার কারণে সেই জন্য জিয়াউর রহমানকে রয় মেরে ফেলেছে। ইন্দিরা গান্ধী হুকুম দিয়েছে, রয় মেরেছে জিয়াউর রহমানকে। এরপরে জেনারেল এরশাদ ক্ষমতায় এসছে। জিয়াউর রহমান মারা যাওয়ার আগে আব্দুল সত্তার ক্ষমতায়, জিয়াউর রহমান মারা যাওয়ার পরে আব্দুল সত্তার ক্ষমতায় এসছে। এই আব্দুল সত্তারকে হটিয়ে জেনারেল এরশাদ ক্ষমতায় এসছে। এই আর একটা
দালাল, নিযুক্ত সেনাপ্রধান ছিল জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদ এবং তার জাতীয় পার্টি। এরা নিজেদেরকে কি মনে করে আল্লাহ জানে। এদের কাছে কোনো শিক্ষা নাই, পলিটিক্যাল সায়েন্স সম্বন্ধে কোনো লেখাপড়া নেই, কোনো জ্ঞান নেই এদের। এরা রাজনীতি করে, দেশের গরিব, আমাদের মতো গরিব মানুষের ট্যাক্সের টাকা লুটপাট করে খাওয়ার জন্য, বিদেশে পাচার করার জন্য, লুটোপুরে সবাই খাওয়ার জন্য। আর বাইরে থেকে বিভিন্ন প্রজেক্ট নিয়ে বাইরে থেকে লোন এনে এই লোনের এই 5 ভাগের 4 ভাগ বিদেশে পাচার করে লুটপাট করে খাওয়ার জন্য, কাজের কাজ কিছু না করে। এরপর আমরা শাসন দেখেছি, এর সাথে শাসন দেখেছি আরেকটা স্বৈর শাসক, দালাল, ভারতের দালাল ছিল। জনগণ বিতাড়িত করেছে, কিন্তু সে আবার দেশ ছেড়ে পালায়নি। জনগণ বিতাড়িত করেছে, দেশ ছেড়ে পালায়নি। 9 বছর জেলে ছিল। এর সাথে পরে আবার আসছে বিএনপি ক্ষমতায়। বিএনপি ক্ষমতায় এসে এগুলা কিন্তু বাংলাদেশের মানুষ এই শাসনগুলা কিন্তু এক পর্যায়ে আর পছন্দ করেনি। এরপরে বিএনপি ক্ষমতায় এসছে, খালেদা জিয়াও জোর করে একটা ইলেকশন দিয়েছিল। 17 দিন 18 দিনের মাথায় আওয়ামী লীগের আন্দোলনের ফলে বাধ্য হয়ে খালেদা জিয়া কিন্তু একটু ইন্টেলিজেন্ট, বাধ্য হয়ে খালেদা জিয়া পার্লামেন্ট ডিজলভ করে দিয়েছে এবং সেই ইলেকশনে শেখ হাসিনা এসছে। 5 বছর ছিল ক্ষমতায় শেখ হাসিনা। তখন শেখ হাসিনার শাসন নিয়ে কোনো দ্বিমত ছিল না, কোনো প্রশ্ন ছিল না শেখ হাসিনার শাসন নিয়ে। এরপরে আবার খালেদা জিয়া আসছে ক্ষমতায়। খালেদা জিয়ার 5 বছর পরে আবার ভারতের ষড়যন্ত্রে শেখ হাসিনাকে আবার ক্ষমতায় এনেছে, যে কোনোভাবে মিলিটারি ফখরুদ্দিন মঈনুদ্দিন দিয়ে ভারতে কনস্পিরেসিতে যে কোনোভাবে আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসছে। এই আসার পরে 15 বছর শাসন করেছে আওয়ামী লীগ। এই শাসনে আওয়ামী লীগের রূপ ছিল আরেক রকম। কেমনে টাকা বানাবে, কেমনে ধান্দা করবে, আয়নাঘর, গুম খুন, হত্যাকাণ্ড, হাজার হাজার মানুষকে হত্যাকাণ্ড করে। শেখ হাসিনা ক্ষমতায় আসার সাথে সাথে 1 মাসের ভিতরে ভারতের সাথে চক্রান্ত করে শেখ হাসিনা বিডিআরের বাংলাদেশ আর্মি অফিসার 56 জন আর্মি অফিসারকে বেছে মেরে ফেলা হয়েছে। আর শেখ হাসিনা বাপ শেখ মুজিব বাংলাদেশ সেনাবাহিনীকে বিশ্বাস করতো না, যার কারণে প্যারালাল একটা রক্ষী বাহিনী গঠন করেছিল রয়ের পরামর্শে। যে রক্ষী বাহিনীর শেখ মুজিবকে বাঁচাতে পারেনি, তার রক্ষী বাহিনীর চিফ ছিল তখন তোফাইল কিছুই করে নাই। আসলে একটা জিনিস কি জানেন, আল্লাহ যাকে ক্ষমতা রাখবে তাকে কেউ সরাতে পারে না, আল্লাহ যাকে ক্ষমতা থেকে বিচ্যুত করবে তাকে কেউ রাখতে পারবে না। এগুলো আমরা বিশ্বাস করি না বলে এগুলো কোরআন শরীফের আয়াত, সূরার আয়াত। কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিলুল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি তুলিজুল নাহারা ফিল লাইল তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি তুখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। আল্লাহ মৃত থেকে জীবিত বাইর করে, অর্থাৎ ডিম থেকে বাচ্চা বাইর করে, জীবিত থেকে মৃত বের করে, অর্থাৎ মুরগি থেকে মুরগির ডিম বের করে। আল্লাহ রাজাধিরাজ, আল্লাহ এক এবং অদ্বিতীয়, সর্বশক্তিমান, সর্ব জায়গায় আল্লাহ বিদ্যমান। আল্লাহ গরিবকে ধনী, আল্লাহ বাদশাকে ফকির করতে পারে, ফকিরকে বাদশা করতে পারে। এগুলো আমরা ভুলে যাই, আমরা আল্লাহর নিয়ামত ভুলে যাই, যার কারণে আমাদের দুর্গতি হয়। এরপরে আমি আসল জায়গায় আসি। শেখ হাসিনা 15 বছরে এমন কোনো কাজ নাই যে বাংলাদেশ বিরোধী করে নাই। এটা বলতে গেলে আমার ভিডিও অনেক লম্বা হয়ে যাবে। তো এরপরে ভারতের পুরা একটা সেবাদাসী ছিল, ভারতের নিযুক্ত একটা পুতুল ছিল শেখ হাসিনা। এসে বিডিআর হত্যাকাণ্ড করেছে এবং নাম দিয়েছে বিডিআর বিদ্রোহ। আসলে কোনো বিদ্রোহ না, শেখ হাসিনাই ভারতের সাথে মিলে বিডিআর হত্যাকাণ্ড চালিয়ে 56 জন অফিসার মেরে বাংলাদেশ সেনাবাহিনী মেরুদণ্ড ভেঙে দিয়েছিল। শেখ হাসিনাকে বোঝানো হয়েছে যে বাংলাদেশ সেনাবাহিনীকে মেরুদণ্ড ভেঙে দিলে আপনি শাসন আজীবন করতে পারবেন, সেই হিসেবে করেছে। জাহাঙ্গীর কবির নানক, তাপস, সাহেরা খাতুন,
আরো অনেকে জড়িত ছিল এই হত্যাকাণ্ডের সাথে। তাপসের বাসায় নাকি মিটিং হতো রয়ের এই হত্যাকাণ্ড নিয়ে। এই হত্যাকাণ্ডের পরপরে 2 গাড়ি অ্যাম্বুলেন্সে করে 2 গাড়ি বের হয়ে গেছে। এগুলা ভিনদেশি মানুষ, এগুলা হিন্দিতে কথা বলছে। এগুলা বের হয়ে সায়রা খাতুনের হোটেলে অবস্থান নিয়েছে। সেখান থেকে 1 দিন না 1.5 দিন ছিল মনে হয়। এখান থেকে সরাসরি বিমানবন্দরে গিয়ে বিমানে ডাইরেক্ট চলে গেছে। প্রথমে ইন্ডিয়া জানি, অন্য দেশ হয়ে তারপর ভারতে গেছে। এরা রয়ের সিক্রেট এজেন্ট, হত্যাকাণ্ডটা চালিয়েছিল, কমান্ডো এজেন্ট। বিডিআর হত্যাকাণ্ডের পরে হত্যাকাণ্ড করেছে হেফাজতের হুজুরদেরকে ধরে ধরে মেরে ফেলেছে। অনেক হুজুর, শত শত হুজুরকে গায়েব হয়ে গেছে, মারা পড়েছে। এমনও শোনা গেছে লাশ পুড়ে ফেলেছে, এরকম শোনা গেছে। কিমা করেছে, এরকম শোনা গেছে। এরপরে গত বছর, এটা 2025 সাল, গত বছর 2024 সালের জুলাই আগস্টে জেনজির আন্দোলনে আর টিকতে পারেনি, উৎখাত করেছে স্বৈর শাসককে। 15 বছরের এই জগদ্দল পাথরের মতো বসে থাকা ফ্যাসিস্ট স্বৈর শাসক এই হাসিনাকে গদি থেকে ফেলে দিয়েছে। ওই দিন ভাগ্য ভালো পায় নাই, জেনজি পাইলে ওই দিন কিন্তু রাখতো না, মেরে ফেলতো। সাথে সাথে শেখ হাসিনা, শেখ রেহানা, তারেক সিদ্দিকী এগুলোরা মেরে ফেলতো। এগুলোরা পায় নাই, পালিয়ে চলে গেছে ইন্ডিয়াতে, মোদির কাছে। আরো গর্ব করে বলতো, মুজিবের মেয়ে পালায় না, শেখ হাসিনা পালায় না, মুজিবের মেয়ে পালায় না, শেখ হাসিনা পালায় না। কত অহংকার! আল্লাহ অহংকারীকে পছন্দ করে না, আল্লাহ অহংকারীকে পছন্দ করে না। বিশ্বের ইতিহাসে নেই পুরো একটা মন্ত্রিসভা পালিয়ে যাওয়া, পুরো প্রধানমন্ত্রী মন্ত্রিসভা পুরোটা পালিয়ে যাওয়া, বিশ্বের ইতিহাসে নেই, যেটা হাসিনা বেলায় ঘটেছে। 2022 সালে ঘটেছে। শেখ হাসিনার ভাই শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রাজাপাকসে একইভাবে পালাতে হয়েছে জেনজির আক্রমণে। 2 বছর পরে, ওইটা জুলাইতে ঘটেছে। 2 বছর পরে 24-এ 5ই আগস্ট হাসিনাকে পালাতে হয়েছে স্বৈর শাসক। তারপর 25-এর সেপ্টেম্বরে পালাতে হয়েছে নেপালের প্রধানমন্ত্রী ওলিশা, একে একইভাবে হেলিকপ্টারে পালাতে হয়েছে। সব স্বৈর শাসকদের পরিণতি এরকম হয়। যারা ভাগ্যবান স্বৈর শাসক তারা পালিয়ে যেতে পারে, যারা ভাগ্যবতী না, তাদেরকে জনগণের ধরে হয়তো মিলিটারি কুতে মারা যায়, আর নাহলে জনগণের ধরে এদেরকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। আফগানিস্তানের এক প্রেসিডেন্টকে ধরে, ডাক্তার ছিল, তাকে ধরে জনগণে ফাঁসিতে, তালেবানরা ধরে ফাঁসিতে ঝুলিয়ে দিয়েছে। সে পালাতে পারেনি। নজিবুল্লাহ, সম্ভবত নজিবুল্লাহ। হ্যাঁ, এখন একটা কথা আমি প্রথমে বলেছিলাম, প্রত্যেক ক্রিয়ার একটি সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে, নিউটনের 3য় সূত্র। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব বিএনপি, জামাত এবং এনসিপির লোক নিয়ে আমেরিকা গিয়েছিল জাতিসংঘের অধিবেশনে ভাষণ দেওয়ার জন্য। সেখানে ডক্টর ইউনূস তো প্রটোকলে বের হয়ে গেছে, বাকি যারা আছে তাদেরকে যথেষ্ট হেনস্থা করেছে, ডিম মেরেছে এনসিপির নেতার পিছনে। এবং তসলিম জারাকে এমন বিশ্রী ভাষায় গালি দিয়েছে আওয়ামী লীগের পান্ডারা, আওয়ামী লীগের গুন্ডারা এমনভাবে বিশ্রী ভাষায় গালি দিয়েছে, যেটা সারা বিশ্বের মানুষ দেখেছে, সারা বিশ্বের প্রেস দেখেছে। ওরা বুঝে ফেলেছে আমরা কত সভ্য জাতি। তোমরা বিএনপিকে, একজন ভদ্র মানুষ, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তাকে পর্যন্ত অকথ্য ভাষায় গালাগালি করেছে। গতকালকে কি হয়েছে ঘটনা আমেরিকাতে? বিএনপির সভা ছিল, সেখানে আওয়ামী লীগের ছিল, এমনভাবে মাইক দিয়েছে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে যে আর বলার অপেক্ষা রাখে না। বিএনপি জামাত কেন বলতেছে, বিএনপি জামাত এবং এনসিসি
আমাদেরকে এইভাবে মেরেছে, তো এইভাবে তোমাদেরকে মারবে। ইতিহাসে বলে তো বিএনপির সময় বিএনপি আওয়ামী লীগকে মেরেছিল এবং ক্ষমতায় ছিল, কোনটা ভালো আমার বলেন? বিএনপি আওয়ামী লীগকে মেরেছিল, আর আওয়ামী লীগে 15 বছর বিএনপিকে ঘরে থাকতে দেয় নাই। জামাতের অনেকগুলো নেতাকে শেখ হাসিনা ফাঁসি দিয়েছে একমাত্র প্রেসক্রিপশন ধরে, জামাত যেন উঠে দাঁড়াতে না পারে। কিন্তু মনে রাখবে জামাত একটা ক্যাডার ভিত্তিক দল, তাদের অনেক বেশি সুশৃঙ্খল। বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এত বেশি সুশৃঙ্খল না যেটা জামাত সুশৃঙ্খল। এখন শোনা যাচ্ছে আমেরিকা নাকি জামাতকে লাইক করছে এবং জামাত ক্ষমতায় আসুক এটা চাচ্ছে আমেরিকা। এটা কতটুকু সত্য জানি না, এটা আমরা শুনছি পত্রপত্রিকা এবং নিউজ মিডিয়াতে দেখছি আমরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপির অস্তিত্ব শেষ হয়ে গেছে ছাত্র দলের। ওইখানে ছাত্র ইউনিয়ন ছাত্র শিবির এখানে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে একই রকম ঘটনা ঘটেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণত একটা ইন্ডিকেটর, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা জিতে সেই দলের সেই ছাত্র সংগঠনের দলের লোকগুলা ক্ষমতায় আসে পরবর্তীতে। এখন যেহেতু জামাত ছাত্র শিবির জিতেছে, তাইলে সবাই ধরে নিচ্ছে পালের হাওয়া বদলে গেছে, বিএনপির কাছে এখন পালের হাওয়া নেই, জামাতের কাছে সরে আসছে মানুষ। আওয়ামী লীগের উপর আস্থা রাখছে না, বিএনপির উপর আস্থা রাখতে পারে। আর জাতীয় পার্টি হচ্ছে এটা ভারতের এজেন্ট, ভারতের পেইং এজেন্ট। মানুষ এখন আস্থা রাখতে শুরু করেছে জামাতের উপর, কারণ জামাতে এই পর্যন্ত ক্ষমতায় আসেন আজকে 54 বছরের বাংলাদেশের ইতিহাসে। মানুষ চাচ্ছে যে হয়তো জামাত আসুক, দেখি জামাত কিরকম চালায়। কিন্তু আমরা যতটুকু জানি জামাত একটা সুশৃঙ্খল দল, ইন কম্পেয়ার উইথ আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি এবং অন্যান্য দলের তুলনা করলে অনেক বেশি সুশৃঙ্খল দল। তো তোমরা আজকে রাস্তা আস্তে কাঁদছো মাইর খেয়ে, কানবে তো তোমরা মাইর দিয়েছো যখন, তখন হাসছিলে। সেটা ওই যে নিউটন তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ার একটি সমান ভিত্তিকে তোমরা ক্রিয়া দেখাচ্ছ, প্রতিক্রিয়া পাচ্ছ এখন। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। আবার বলছি, আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অধিবেশন চলাকালে জাতিসংঘ সদর দপ্তরের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে বিএনপি ও আওয়ামী লীগের নেতাকর্মীরা। বিএনপি কর্মীদের হাতে স্থানীয় এক আওয়ামী লীগ নেতা আহত হন এবং আরো কয়েকজন নাজেহাল হন। আওয়ামী লীগের অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাষ্ট্রে এসেছিলেন নিজুম মজুমদার। অদূরে দাঁড়িয়ে থেকে মারামারির সংবাদ শুনে তিনি আর সমাবেশে যোগ দেননি। শুক্রবার জাতিসংঘের সদর দপ্তরের সামনে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল 9টায় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে নিয়ে জাতিসংঘের সদর দপ্তরে প্রবেশ করেন। কিছু দূরে 47 অ্যাভিনিউতে ওই সময় বিএনপির কয়েক হাজার নেতাকর্মী জড়ো হয়ে স্লোগান দিতে থাকেন। সড়কের অপর পাশে আওয়ামী লীগের 50 থেকে 60 নেতাকর্মী জড়ো হয়ে বিশৃঙ্খলার চেষ্টা চালায়। এ সময় উভয় পক্ষের মাঝখানে পুলিশ দাঁড়িয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করে। বেলা 12:30টার দিকে আওয়ামী লীগ নেতা কাজী রাসেল বিএনপির নেতাদের দিকে তেড়ে আসার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পুলিশের বাধা উপেক্ষা করে তিনি বিএনপি সমাবেশে চলে আসলে হামলার শিকার হন। বিএনপি কর্মীরা তাকে শার্টের কলার ধরে টানা হেঁচড়া করেন। এক পর্যায়ে পুলিশ তাকে উদ্ধার করে নিয়ে চলে যায়। এ বিষয়ে নিউ ইয়র্ক বিএনপির এক নেতা বলেন, আওয়ামী লীগ এখানে পরিকল্পিত সন্ত্রাস করতে এসেছে। আওয়ামী লীগের নেতা রাসেল আইন ভঙ্গ করে আমাদের দিকে তেড়ে আসেন। এ ফুটেজ পুলিশের কাছে রয়েছে। কিছুক্ষণ পর আওয়ামী লীগ নেতাকর্মীদের ধাওয়া দিয়ে তাড়িয়ে দেয় বিএনপি নেতাকর্মীরা। প্রত্যক্ষদর্শীরা জানান, নিজুম মজুমদার নামে আওয়ামী লীগের এক নেতা দলীয় কর্মীদের নিয়ে জাতিসংঘের সদর দপ্তরের সামনে আসেন। তারা সমাবেশে যোগ দেওয়ার আগেই উভয় পক্ষের হাতাহাতি ও সংঘর্ষে জড়িয়ে পড়লে নিজুম মজুমদার এলাকা ছেড়ে হোটেলে চলে যান। এদিকে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে মারধরের ঘটনায় যুক্তরাষ্ট্র বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নাম রিয়াজ রহমান হোসেন।
স্থানীয় সময় শুক্রবার বেলা 2:30টার দিকে এ ঘটনা ঘটে। মারধরের শিকার ছাত্রলীগ নেতার নাম হৃদয় মিয়া। হৃদয় মিয়াকে শারীরিক আঘাতের কারণে রিয়াজকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্ট। পুলিশ রিয়াজকে হাতকড়া পরিয়ে কারাগারে নিয়ে যায়, আর হৃদয়কে ম্যানহাটনের একটি হাসপাতালে ভর্তি করেছে এনওয়াইপিডি। হৃদয় ছাত্রলীগের যুক্তরাষ্ট্র শাখার সভাপতি প্রার্থী। কেন ওনাকে নিয়ে যাচ্ছে? ওনাকে মারছে। কারে মারছে? এনারে কে মারছে? বিএনপি পোলাপানরা। ও ঢুকিস না ঢুকিস না ঢুকিস না। জামাত শিবির আমাকে অ্যাটাক করছে। জামাত শিবির আমার অ্যাটাক করছে। কি হলো আপনার সাথে? আমার সাথে জামাত শিবির বিএনপি সবাই আমাকে অ্যাটাক করছে। আপনি আওয়ামী লীগের আমি পারি না। আওয়ামী লীগের সন্ত্রাসী আওয়ামী লীগের ঠান্ডা আওয়ামী লীগের আমি আমেরিকা পার্টির স্টেটের প্রেসিডেন্ট। আমি যখন হাঁটি যাচ্ছিলাম ওরা আমাকে সবাই মিলে আমাকে খুশি টুশি মারে। জায়গাটা বুঝতে পারেন না? আমি আমি বুঝতে পারি নাই। আমি বাংলাদেশের ফ্লাগ ছিল আমার। আপনি ভুলে চলে আসছেন? হ্যাঁ, আপনি বাংলাদেশের এখানে যে flag ছিল। বিএনপির অবস্থান সেটা আপনি বুঝতে পারেননি? না 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 আমি বাংলাদেশের ফ্লাগ ছিল আমাদের সবাই। আপনার নাম কি? আপনার নাম কি? আমার নাম জেনারেল রাসেল। আমি ভার্জিনিয়া ওয়াশিংটন ডিসি। আমার চ্যানেলটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করবেন।